মা-বাবা আসার পর থেকেই এই সারাতোভ সিটির অনেক সুন্দর, সুন্দর জায়গায় আপনাদের সাথে ট্যুর দিয়ে দেখানো হয়েছে। আজকে চলুন আপনাদের সাথে সারাতোভের একটা ছোট্ট মিউজিয়াম শেয়ার করি। ছোট্ট বললে ভুল হবে, কারণ মিউজিয়ামটা অনেক বিশাল। আমরা প্রায় 3.5 ঘন্টা এটার ভিতরে ছিলাম। তারপরেও খুব তাড়াহুড়োর মধ্যে মিউজিয়ামটা ঘোরা শেষ করেছি। তো একটি ছোট্ট ট্যুর আপনাদেরকে দেই। তার প্রথমেই দেখিয়ে নেই, এই হচ্ছে আমাদের সারাতোভের ম্যাপ। এই টোটালটা হচ্ছে সারাতোভ ডিভিশন বলতে পারেন বা অবলেস্ট আমরা বলি। তো এই ম্যাপের ঠিক মধ্যিখানে এই যে হচ্ছে সারাতোভ সিটি, যেখানে লাল রাউন্ড দেয়া, আর তার ঠিক মধ্যিখান দিয়েই বয়ে গিয়েছে রাশিয়ার সবথেকে দীর্ঘতম নদী ভলগা নদী। তো তার আশেপাশেই হচ্ছে সারাতোভ স্টেটের অন্যান্য ছোট ছোট সিটিগুলো। এবছর সামারে আমার ফ্রেন্ডের বিয়ে ছিল, সেটার ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেই শহরটা সারাতোভের একদম দেখেন ওই যে উপরে খাভালিনস্ক, সেই শহরটাতে একদম পাশে থাকাতে এখানে নদী প্লাস পাহাড় সব কিছুতে ঘেরা। আর এই শহরটা আসলেই অনেকটা বিশাল, দেখেন কতটা বিশাল। এই শহরটার সাথে আরেকটা এরকম মাপের শহর যুক্ত করলেই অলরেডি বাংলাদেশ হয়ে যায়। এখন চিন্তা করেন রাশিয়া আসলে কত বড় দেশ। আর এদিকে দেখেন অবুজ বাচ্চাটা কি করতেছে, সোনালি মাছ দেখে তারে হাই দিতেছে। মনে হইতেছে তার ভাষাটা সে মাছটা বুঝতেছে, কিংবা মাছের ভাষাটা সে হয়তো বুঝতেছে। আর আপনাদের মা কি ছোটবেলায় আপনারা দুষ্টামি করলে বলতো যে এই জানোয়ারগুলারে নিয়ে আর পারি না? আজকে আমার মা জাদুঘরে এসে এত সুন্দর সুন্দর প্রাণীগুলো দেখে উনি চিন্তায় পড়ে গেছে, আসলে এই প্রাণীগুলো এত সুন্দর হয়, জানোয়ার আসলে এত সুন্দর হয়, আর আমি এইগুলারে জানোয়ার বলে এই সুন্দর সুন্দর জানোয়ারগুলোর অপমান করে ফেলছিলাম। সেটা ভাবতে ভাবতে ওনার চোখে জল চলে আসছিল। যাই হোক, এগুলো ফাইজলামি বন্ধ করি। তবে এই জাদুঘরে যা যা আপনাদের সাথে শেয়ার করব সব কিছুই কিন্তু সারাতোভ কেন্দ্রিক, সারাতোভে খুঁজে পাওয়া গিয়েছে, বা সারাতোভের অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু নিয়েই কিন্তু এই জাদুঘরটা তৈরি করা। যেখানে যারাই আমরা ল্যাঙ্গুয়েজ কোর্সে আসি, আসার পরবর্তীতেই প্রথম দিকে যখন আমরা ভাষা জানি না, তখন কিন্তু ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টদেরকে এই জাদুঘরটাতে নিয়ে আসে। যখন আমি আসছিলাম তখনও এই জাদুঘরটাতে ল্যাঙ্গুয়েজ কোর্সে থাকা অবস্থায় আসছিলাম। এখন পর্যন্ত যারাই ল্যাঙ্গুয়েজ কোর্সে এসেছেন প্রথম বছরই সবাইকে এই জাদুঘরে নিয়ে আসা হয়েছে। আর এই জাদুঘরে একটা পার্টি করে রাখা হয়েছে। টোটালটা হচ্ছে যে সারাতোভের একটা গর্বের জিনিস আমাদের ইউরি গাগারিনকে নিয়ে। ইউরি গাগারিন প্রথম যে বিমানটা দিয়ে উনি ট্রেনিং শুরু করেছিলেন, উনি মহাকাশে যে ক্যাপসুলটা নিয়ে গিয়েছিলেন, উনি মহাকাশে কীরকম পোশাক পরেছিলেন, কি খাবার দাবার খেয়েছিলেন, সব কিছু একদম সুন্দরভাবে এখানে তৈরি করে রাখা হয়েছে। যেমন উনি প্রথম সারাতোভে আসছিলেন অন্য একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার জন্য, কিন্তু এসে ওনার আকাশে উড়ার ইচ্ছা হয়েছিল। ঠিক তখন উনি নিজে কিন্তু এই বিমানটা তৈরি করছেন। এই হচ্ছে আমাদের সারাতোভের গর্ব, ইউরি গাগারিন। শুধু সারাতোভ না, রাশিয়ার গর্ব, যিনি সর্বপ্রথম মহাকাশ ভ্রমণ করেছিলেন। যদিও এই মানুষটা অনেক কম আয়ু নিয়ে পৃথিবীতে এসেছিলেন, কিন্তু এই কম সময়েই উনি অনেক কিছু নিজে অর্জন করেছেন এবং এই রাশিয়াকে দিয়ে গিয়েছেন। শুধু রাশিয়া নয়, সারাতোভ সিটিটাকে পুরো রাশিয়ার মধ্যে, পুরো বিশ্বের মধ্যে অনেক উপরের স্থানে নিয়ে গিয়েছিলেন উনার এই মহাকাশ ভ্রমণ দিয়েই। 1965 সালে উনিও কিন্তু এই জাদুঘরে মিউজিয়াম আমরা বলি মুজেই, এই মুজেইতে কিন্তু উনিও এসে গিয়েছিলেন। উনার ছবিও আছে, দেখেন একদম ফ্রন্ট গেটে। এবং এখন পর্যন্ত কিন্তু এটার গেট এভাবেই রাখা হয়েছে। Kosmosen খালি দেখো। Я своих провожаю питомцы, сыновей до отца, и домой возвращайтесь скорей. И домой возвращайтесь скорей.
আর এই সারাতোভ থেকে কিন্তু উনি প্রথম মানে মহাকাশ ভ্রমণ বা আকাশে উড়ার যে ইচ্ছাটা ওনার তৈরি হয়েছিল এবং উনি এখান থেকে শিক্ষা গ্রহণ করে প্রশিক্ষণ নিয়ে তারপরে মহাকাশ ভ্রমণ করে সৌভাগ্যবশত কিংবা ওনার বলতে পারেন যে একটা কোইন্সিডেন্স যে উনি সারাতোভেই আবার এসে অবতরণ করেছিলেন মহাকাশ ভ্রমণ করে। তবে এই জায়গাটা আপনাদের সাথে তো অবশ্যই শেয়ারও করেছিলাম আমরা সামারে, যদিও প্রতি বছরই একবার হলেও এখানে যাওয়া হয়। আর এই জাদুঘরটা এত সুন্দরভাবে তৈরি করছে ওরা, প্রথমে আপনি ঢোকার সাথে সাথে ওরা বলে দিবে যে প্রথমে 3য় তলায় যেতে হবে, তারপরে 3য় তলার বাম দিকে ঢুকতে হবে, সেইটুকু দেখে তারপরে ইউরি গাগারিনের রুম দেখবে, তারপরে চলে যাবে ডান দিকে, সেখান থেকে ঘুরতে ঘুরতে 2তলায় আসবে। 2তলায় গেলে আবার ওরা বলে দেয় যে ডান কিংবা বাম কোন দিকে আগে যেতে হবে, যাতে করে আমরা আদিম যুগ থেকে মানে সারাতোভের আদিম ইতিহাস থেকে শুরু করে বর্তমান ইতিহাস পর্যন্ত সব কিছু একদম স্টেপ বাই স্টেপ জানতে পারি। যেমন দেখেন আদিম যুগেও মানুষ গহনাগাটি পরতো, আর এখন আমি আমার জামাইয়ের কাছে যদি বলি আমার গহনা লাগবে, বলবে এত গহনা দিয়ে করবা কি? কিন্তু পাগল এটা তো বুঝে না, এটা হচ্ছে নারীদের জন্মগত অধিকার গহনা পরা, মেকআপ করা। তো এদিকে আমি ঘুরতে ঘুরতে একটা বিশাল বড় গামলার সামনে চলে আসছি। গামলাটা পুরোপুরি আমার সমান ছিল, তো ওরাও যদিও বলছিল যে এটা ধরা নিষেধ, তো আমি একটু ভিতর দিকে দেখতে গেছিলাম, কারণ এই গামলার ভিতর নাকি খালি রাখতে হয় না। তো সেই কারণে ওরা এখানের মধ্যে দেখেন কত কত কয়েন টাকা পয়সা ফালায় রাখছে। উফ, এটার ভিতরে একটু যদি ঢুকতে পারতাম আজকে আমার ধনী হওয়ার কে আটকাইতো বলেন। যাক, আদিম যুগ শেষ করে চলে আসছি একটু আধুনিকে, যখন মানুষ কাপড় চোপড় পরা শুরু করছে। ওই সময় যিনি প্রধান থাকতেন উনার কাপড় এরকম ছিল, কি এলাহি ব্যাপার স্যাপার, তাই না? আর এদিকে দেখেন ওই সময়ের মানুষজন বাড়িঘর কিভাবে তৈরি করতো। এই যে মধ্যিখানে হচ্ছে জনবসতি, আর তার কতগুলো স্টেপ পার করে মেইন গেট ছিল, যাতে করে শত্রুরা আক্রমণ করলে মানে এই স্টেপগুলো পার করে তারপরে বাড়িতে যাইতে হইতো। হঠাৎ করে মনে হয়ে গেল বাহুবলী ছবির কথা, যে অনেকগুলো স্টেপ পার করতে 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 মেইন বাড়িতে ঢুকছিল। তো আমার মনে হলো যে বাহুবলী যিনি লিখেছিলেন উনি মনে হয় একবার রাশিয়াতে এসেই জাদুঘরটা ঘুরে গেছিলেন, তার জন্যই উনার মাথায় আসছে যে এরকম স্টেপ তৈরি করতে হবে। এখন দেখি চলুন রাশিয়ান আদিম মানুষের বাড়িঘরের ভেতর কীরকম ছিল। এখনও কিন্তু অনেক গ্রামের বাড়িতে যেখানে বেশি ঠান্ডা সেই জায়গাগুলোতে কিন্তু এখনও এরকমভাবেই সবাই বসবাস করে, মানে ছোট্ট একটা ঘর থাকে যে ঘরের ভেতর সবাই একসাথে মিলেমিশে থাকে। এ পাশে দেখেন চুলার পাশে মানুষজন বসায় রাখছে, ওরা তুলা দিয়ে বিভিন্ন মানে উলের জিনিস তৈরি করতো, তুলার জিনিস। এপাশে মাঝখানেই হচ্ছে গিয়ে বাচ্চাদের দোলনা, মাঝখানে টেবিল যেখানে বসে সবাই ফ্যামিলি সবাই একসাথে খাওয়া দাওয়া করবে। তো আমি বিছানা খুঁজে পাচ্ছিলাম না যে ঘুমাবেটা কোথায়। তো ওই পাশে দেখেন চুলার ঠিক উপরের দিকেই এখানে বিছানার মতো করে রাখছে, যেখানে বাচ্চা কাচ্চাদেরকে ঘুম পাড়ানো হইতো বা পরিবার সবাই ঘুমাইতো, যাতে করে শরীর গরম থাকতো, কারণ বাইরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা থাকতো। আর তারপরে চলে আসলাম আরেকটু উন্নতির দিকে, মানে হচ্ছে যখন রাজারানীরা ছিল। আর এপাশে একেচেরিনাভ তারাইয়ার ছবি রাখা ছিল, কারণ উনার জন্ম সারাতোভে, বড় হয়ে ওঠা সারাতোভে, এবং উনার শাসন আমলে রাশিয়া এত এত উন্নতি করেছিল। সো এখন পর্যন্ত রাশিয়ানরা কিন্তু এই একেচেরিনাভ তারাইয়াকে স্মরণ করে। যদিও তখনকার সময় ওনার রাজপ্রাসাদটা কীরকম ছিল জানা নেই, কিন্তু সেটার যেহেতু এখানে ডেমো তৈরি করে রাখা, একবার দেখেন কত বিশাল এরিয়া নিয়ে ওনার প্রাসাদটা ছিল তখনকার সময়ে। তারপরের পার্টেই ছিল রাশিয়ানদের লোকসংস্কৃতি, যেখানে রাশিয়ানদের গ্রামীণ পোশাক, এই যে দেখেন, কারণ তখনকার সময় যেহেতু বাইরে অনেক ঠান্ডা থাকতো, তো রাশিয়ানরা এরকম পোশাক কিন্তু তখনও পরতো, এখনও বিভিন্ন কালচারাল প্রোগ্রামে এই পোশাকগুলো পরতে দেখেন। কিছুদিন আগেও আপনাদের সাথে মিউজিক্যাল ভার্সিটির ভেতরে যে প্রোগ্রাম তখনও শেয়ার করেছিলাম, এই পোশাকটা নিচে পরে, কারণ বাইরে যেহেতু প্রচণ্ড ঠান্ডা থাকে তার উপরে এটা পরতো ওরা। এবং এই পোশাকগুলো আসলে কতটা সুন্দর দেখেন, মানে রাশিয়ানরাও কতটা মার্জিত পোশাক পরতো। এবং আমরা যেমন দেশের বাইরে গেলে দেশীয় সংস্কৃতিকে উপস্থাপন করার জন্য শাড়ি পরি, আর্ট বোর্ডে করে, মানে আমাদের দেশীয় সংস্কৃতিকে তুলে ধরি, ঠিক এভাবেই রাশিয়ানরাও রাশিয়ান কালচার বা রাশিয়ান সংস্কৃতিকে তুলে ধরে এই পোশাকগুলোর মাধ্যমেই। এপাশে কিন্তু তাঁতের কাপড় বোনার যে মেশিন সেটাও ছিল, এই যে দেখেন একদম, এবং নিচে রাখাও ছিল এই তাঁতের কাপড়গুলো, মানে এই মেশিনগুলো দিয়ে এরকম কাপড় তৈরি হতো, পুরো একদম আমাদের দেশীয় তাঁতের কাপড় বোনার মেশিনের মতোই ছিল। আর এদিকে ঘুরতে ঘুরতে আমার ছেলে তার পছন্দের জিনিস পেয়ে গেছে। পছন্দের জিনিসটা হচ্ছে এই যে দেখেন ওই সময়ের কয়লায় চালিত ট্রেন। এখনও কিন্তু রাশিয়াতে একটা কয়লায় চালিত ট্রেন আছে যেটা সাইবেরিয়ার দিকে চলে।
এই ট্রেনটা আরুষের বাবা মা বাবাকে বুঝাইতেছিল যে ট্রেনটা কিভাবে যাওয়া আসা করে। আর পিছনের যে ছবিগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সারাতোভের, বর্তমানেও কিন্তু সারাতোভের এই বিল্ডিংগুলো সেম রয়ে গেছে। এই যে এই বিল্ডিংটা আমার বাবা দেখে চিনতেও পারছে এই বিল্ডিংটা কোথায়। তো চিন্তা করে দেখেন, আজ থেকে এত হাজার হাজার বছর আগের বিল্ডিং এখনও সেম টু সেম রয়ে গেছে, জাস্ট ওরা উপরে কালারিং করে, এইটুকুই জাস্ট। রাশিয়ানদের একটা মজার জিনিস কি জানেন, ওরা রোজ এক কাপড় পরে বের হতে পারবে, কিন্তু ইস্ত্রি করা ছাড়া কাপড় কখনোই পরবে না। ওই আদিম যুগ থেকেই ওদের এই অভ্যাসটা ছিল। এই যে দেখেন এপাশে হ্যান্ডেল, আর এই পাশে কিন্তু হচ্ছে কি কাপড় ঢুকায়া মানে ওই চাকতিটা ঘুরাইতে থাকে এবং কাপড় আয়রন হতে থাকে। মানে ওই সময় থেকেই রাশিয়ানরা মানে আয়রন মেশিন আবিষ্কার করতে হবে, কারণ কাপড় আয়রন না করে কখনোই ঘর থেকে বের হওয়া যাবে না। আর এই পাশে দেখেন একটা আলমারির সামনের ডিজাইনটা একবার, কত হাজার বছর আগে এরকম ডিজাইন করা ছিল আলমারিগুলো, এবং এখনও এটা কত সুন্দরভাবে ওরা যত্ন করে রাখছে। এটাই হচ্ছে ইতিহাস, যে জিনিসটা আমরা বাঙালিরা হয়তো ভুলে যাই অনেক সময়, আমাদের অনেক ইতিহাস, যে জিনিসটা রাশিয়ানদের মধ্যে আমি প্রচুর দেখেছি। ওরা ওদের ইতিহাসকে খুব সুন্দরভাবে ধরে রাখার চেষ্টা করে। আর এপাশে দেখেন সেই সিঙ্গারের সেলাই মেশিন, যেটা আমাদের ঘরেও আছে। হয়তো বাঙালিদের ঘরে যদি সেলাই মেশিন একটা থাকে সেটাই হবে সিঙ্গারের এই সেম দেখতে এরকম মেশিনটা। তো আমার বাবা এটা দেখে খুবই আনন্দিত হয়ে গিয়েছিলেন। আদিম যুগের তো আয়রন মেশিন দেখলেন, এখন দেখুন একটু উন্নত যুগের আয়রন মেশিন, যেটা হয়তো বাংলাদেশে এখনও অনেক জায়গায় এরকম আয়রন মেশিন আছে, মানে উপরে কয়লা দিয়ে যে মানে আয়রন করা হতো সেরকম। তারপরে মানে আদিম যুগের এই যে দেখেন কেটলি গরম করার কি বলে স্টোভ, তারপরে এই পাশে দেখেন স্টিমার বা কি মোমো যেটা দিয়ে তৈরি করা হয় সেরকম। তো উপরে কিন্তু এটা প্লাস্টিকের আলু ছিল, তো আমি ভাবছিলাম সত্যিকারের আলু কে রাখলো আবার। রাশিয়া মানেই তো ঠান্ডার দেশ, তাই না? কিন্তু এই ঠান্ডা থেকে বাঁচার জন্য আদিম যুগেও কীরকম হিটার ছিল দেখেন। ওই যে নিচে ওখানে আগুন ধরানো হতো আর ভেতরে সেটা হিট হতো, উপরে দেখেন ইট রাখা যাতে করে ঘরটা তাড়াতাড়ি গরম হতো। ঠিক এভাবে কিন্তু আদিম যুগেই রাখা থাকতো, এবং তার পাশেই বাচ্চাদের সোফা বিছানা যেগুলো থাকে সেরকম রাখা হইতো, যাতে করে বাচ্চারা মানে গরম তাড়াতাড়ি পায় বা মানে শরীরটা সবসময় গরম থাকে সেরকম। আর আদিম যুগেও সেই আমাদের দেশীয় ট্রাঙ্ক, জানি না কার ভাষায় কি বলে কার এলাকাতে। এপাশে ঘুরতে ঘুরতে একজন দিদিমার সাথে দেখা হলো যিনি এখানে কাজ করতেছেন। উনার বয়স হচ্ছে ৭৮ বছর। ভাবা যায় এই বয়সে উনি এখনও কাজ করছেন। আমার দিদিমা এখন ঘর থেকে বের হয়ে গাড়িতে উঠতে হাত পা কাঁপে, সেই জায়গায় উনি ৭৮ বছর বয়সের উনি এখনও কাজ করছেন। এবং এই জাদুঘরগুলোতে এরকম বয়স্ক মহিলাদেরকেই বেশি রাখা হয়, কারণ ওরাই তো আসল ইতিহাসগুলো আপনাদেরকে বলতে পারে। এখন চলুন আপনাদেরকে সারাতোভের আরেকটা আবিষ্কার দেখাই। এখানে এই যে হারমোনিয়ামটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে গার্মোস্কা। এটাও কিন্তু সারাতোভেরই তৈরি। এটার নামই হচ্ছে সারাতোভস্কি গার্মোস্কা বলা হয়, কারণ প্রথম এই গার্মোস্কাটা আবিষ্কার করা হয়েছিল এই সারাতোভেই, মানে সারাতোভের কেউ একজন এটা তৈরি করেছিলেন। এই যে ট্রামবাইটা দেখতে পাচ্ছেন, এটা সারাতোভেরই তৈরি। সারাতোভের অ্যাঙ্গেলস শহর, মানে আমাদের একদম পাশাপাশি শহর, সেখানে তৈরি। এখন পর্যন্ত কিন্তু সারাতোভের এই অ্যাঙ্গেলসে এই ট্রামবাই তৈরি করা হয়, যেটা মস্কোতে আপনারা আসলেই দেখবেন আকাশি কালারের ট্রামবাই কিংবা ইলেকট্রোবাস, এই সবগুলো কিন্তু এই সারাতোভ থেকেই নিয়ে আসা হয়। অতীতে এগুলো ইউরোপে সেল করা হতো, বাট যুদ্ধ শুরু হওয়ার পরে রাশিয়াতে বাইরে যেহেতু এগুলো সেল হয় না, তো রাশিয়ার ভেতরেই প্রত্যেকটা শহরেই এখন এই ট্রামবাইগুলো বা যে ইলেকট্রোবাস এই সেম কালারের আপনারা দেখতে পাবেন। এপাশে খেলনা গাড়িগুলো আবার কে রাখছে, এগুলো ভেবে কেউ ভুল করবেন না। এগুলোও কিন্তু একসময় সারাতোভে তৈরি হইতো, এই মডেলের গাড়িগুলো যেগুলো এখানে রাখা ছিল। আর এই গাড়িগুলো দেখে তো আমার ছেলে এখানে আটকায় গেছে, তারে যেদিকে নিয়ে যায় সে ঘুরে ফিরে আবার এই গাড়িগুলোর সামনে আসে। কি যে একটা অবস্থা শুরু হয়েছে। তারপরে সে বলা শুরু করছে কোন কোন ডিজাইনের বা কোন কোন মডেলের গাড়ি, কোন কোন কালারের গাড়ি তার কাছে আছে। সে তো একদম মাথায় হাত, উফ এত কিছু রাশিয়াতে আছে, এত কিছু সারাতোভে ছিল। মানে তারে যতই আমরা ইতিহাস বলি না কেন, সে ঘুরে ফিরে এই গাড়ির ইতিহাস শুনতেই ব্যস্ত। গাড়িটার নাম কি, এটা কোন মডেলের, এগুলো। তো আমার মারে আটকায় ফেলছে, যদিও আমার বাবা আর আরুষের বাবা অন্য পাশে কোনো রকম চাপায় চুপায় চলে যেতে পারছে। ওই পাশে দেখেন একটা গাড়ির মাথা বের হয়ে আছে। এই গাড়িটাও কিন্তু সারাতোভের তৈরি করা, সেই কারণেই এটার মানে এই যে সামনের কি বলা যায় পার্টসটা, এটা সারাতোভে তৈরি করা হয়েছিল, এবং এই কারণেই এটাকে এভাবে শোপিস হিসেবে রাখা হয়েছে। আমাদের আরুষ হওয়ার পর আরুষকে খাওয়ানোর জন্য আলাদা একটা চেয়ার কেনা হয়েছিল, যেটার সামনে আলাদা টেবিলের মতো লাগানো ছিল, যেটা আদিম যুগেও দেখলাম। এই যে দেখেন এপাশে বাচ্চাকে বসাইয়া এখানে খাওয়ানো হইতো, নিচে পা রাখারও সুন্দর জায়গা ছিল। মানে আদিম যুগে এই জিনিসটা ছিল, এখন জাস্ট শুধু একটু মডিফাই করে প্লাস্টিক দিয়ে এভাবে তৈরি করছে। ওই যে দেখেন ছোট দোলনা, যেগুলো বেতের তৈরি ছিল, মানে
এরকম আমাদের দেশেও হয়তো অনেকে গ্রামের বাড়িতে এরকম দোলনা পাওয়া যাবে। মানে তখনকার সময়ের জিনিস এখনও কত সুন্দরভাবে ওরা সংরক্ষণ করে রাখছে, কালার করে, মানে মনে হচ্ছে যেন কালকে মাত্র তৈরি করা হয়েছে, আজকে এনে এখানে সাজায় রাখছে এরকম। সারাতোভের তৈরিকৃত অনেক কিছুই তো আপনাদের সাথে শেয়ার করলাম, আরও কিছু একটু লাস্ট শেয়ার করে নেই। এপাশে দেখেন রসনেফট, যেটা রাশিয়ার অনেক বড় তেল কোম্পানি, যেটার একটি শাখা সারাতোভেও আছে। আপনাদের সাথে সেই জায়গাটাও শেয়ার করেছিলাম সামারে। এপাশে কিছু কি বলে খাবারের প্রোডাক্ট রাখা, যেমন দুধ, বাটার, তারপরে হচ্ছে সসেজ বা হ্যাম যেগুলো বলা হয়, এই সব কিছুর ফ্যাক্টরি কিন্তু এই সারাতোভের বিভিন্ন শহরেই আছে। সেই কারণে এগুলো মানে এক একটা করে ক্যাটালগ হিসেবে রাখা, যাতে করে যারাই দর্শনার্থী আসবে সবাই জানতে পারে যে সারাতোভে কী কী জিনিস আসলে আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।